নমস্কার বন্ধুরা, মেঘালয় ভ্রমণের আরেকটি পর্ব নিয়ে চলে এলাম তোমাদের কাছে। আজ সকাল সকাল রেডি হয়ে টিফিন করে গাড়িতে উঠে পড়লাম। আজকে আমরা যাব সিঙ্গেল ডেকার রুট ব্রিজ দেখতে, আর সবচেয়ে পরিচ্ছন্ন গ্রাম মাও লিনলং দেখতে। এখান থেকে দূরত্ব ৮০ কিলোমিটারের বেশি। চেরাপুঞ্জিতে আজকেই আমাদের শেষ দিন, তাই হোটেল থেকে ব্যাগপত্র নিয়ে গাড়িতে তুলে দিয়েছি। সবাই রেডি হয়ে যাওয়াতে গাড়ি ছেড়ে দিল। আমাদের মেঘালয় ট্যুর বেশ ভালোই লাগছে। তোমাদের ভিডিও কেমন লাগছে অবশ্যই জানিও। মাও লিনলং যাবার আগে আমরা যাব সিঙ্গেল ডেকার রুট ব্রিজ দেখতে। আগে রুট ব্রিজগুলি তেমন পপুলার ছিল না পর্যটকদের কাছে, এখন অনেকগুলি রুট ব্রিজ হয়েছে। পৃথিবীর মধ্যে এখানে মানে মেঘালয়ে লিভিং রুট ব্রিজ দেখতে পাওয়া যায়। মেঘালয়ের আদি জনজাতিরা বহু প্রাচীনকাল থেকে লিভিং রুট ব্রিজ ব্যবহার করে আসছে। গাছের শিকড় দিয়ে এই ব্রিজগুলি তৈরি হয়, তাই প্রতি বছর একটু একটু করে বাড়ে। এরকম ছোট বড় অনেক লিভিং রুট ব্রিজ মেঘালয়ে দেখতে পাওয়া যায়, আর ব্রিজগুলি পর্যটকদের মধ্যে ভীষণই জনপ্রিয়। সিঙ্গেল ডেকার ও ডাবল ডেকার রুট ব্রিজ এখানে দেখতে পাওয়া যায়। আমরা আজ প্রথমে যাব সিঙ্গেল ডেকার রুট ব্রিজ দেখতে। এই ব্রিজ মাও লিনলং গ্রামের কাছেই পড়ে। এই ব্রিজ দেখে তারপর মাও লিনলংয়ে যাব। এই গ্রাম বিশ্বের মধ্যে পরিচ্ছন্ন গ্রামের তকমা পেয়েছে, তাই এখন মেঘালয়ে ঘুরতে আসলে এখানে আসা মাস্ট। আগেরবার যখন এসেছিলাম তখন এই জায়গাগুলি জনপ্রিয় ছিল না। এখন মেঘালয়ের পর্যটনে এই গ্রামের নামই বেশি করে আসে। সবাই এই গ্রাম দেখতে আসে, তাই আমরাও আমাদের লিস্টে এই গ্রামের নাম রেখেছি। পরিষ্কার চকচকে কালো পিচের রাস্তা দিয়ে আমরা দুরন্ত গতিতে এগিয়ে চলেছি। বেশ ভালোই লাগছে আমাদের এই যাত্রাপথটি। সত্যি এই সময়ের মেঘালয়ের রূপ অনেকাংশে বেশ রুক্ষ, আর আকাশে এক টুকরোও মেঘের দেখা নেই। আর চেরাপুঞ্জিতে তো ভালোই ঠান্ডা ছিল। শিলংয়েও ভালো ঠান্ডা পাবো আশা রাখছি। আবার বর্ষার সময় যদি আসো তখন এই পাহাড়ের রূপ অন্যরকম। তবে বর্ষায় ঘোরা বেশ হেকটিক হয়ে যায়। তবে আগের থেকে এখন ট্যুরিস্ট স্পট অনেক বেড়ে গেছে। আগে সাধারণত বাঙালিরাই এই পাহাড়ি রাজ্যে ঘুরতে আসতো, কিন্তু এবারে দেখলাম অনেক স্টেটের পর্যটকই এসেছে। তার মানে আরও প্রচারের আলোয় আসছে মেঘালয়ের পর্যটন শিল্প। এমনিতেই এই ছোট পাহাড়ি রাজ্য চাষবাস বা শিল্পে এগিয়ে নেই তেমন, কিন্তু মেঘালয়ের পাহাড়গুলিতে প্রচুর খনিজ ভর্তি আছে। তাই এই ছোট পাহাড়ি রাজ্যে অনেক মাইনিং এরিয়া আছে। সেই কারণে আবার অনেক পাহাড়ও ধ্বংস হয়ে যাচ্ছে, যার ফলে গাছপালা কমে যাচ্ছে। সেই কারণে আবার এখন বৃষ্টিপাতও অনেক কমে গেছে। এবারে একটা সুন্দর জায়গায় আমাদের গাড়ি দাঁড়িয়ে গেল। অনেকক্ষণ জার্নির পর একটু গাড়ির বাইরে এসে ভালো লাগছে। আমরা সবাই বেশ কিছু ফটোশ্যুট করে নিলাম। জায়গাটি অসাধারণ লাগলো আমাদের কাছে। আমরা আবার এগিয়ে চলেছি গন্তব্যের উদ্দেশ্যে। বাইরে বাম দিকে দূরে সবুজ ঘেরা পাহাড় শ্রেণী দেখতে পাচ্ছি। অনেক দিন ধরে প্ল্যান করছিলাম মেঘালয়ে আসবো বলে, আর এবারে সুযোগ হয়ে গেল। আগে সাধারণত কম দিন লাগতো মেঘালয় ঘুরতে, কিন্তু এখন স্পট বেড়ে যাওয়াতে বেশি দিন লাগছে ঘুরতে। তবে আমরা যে স্পটগুলো দেখব এই কদিনে, সেগুলি এখানকার পপুলার ট্যুরিস্ট ডেস্টিনেশন। কিন্তু এগুলো ছাড়াও আরও অনেক ট্যুরিস্ট স্পট আছে। নতুন নতুন অনেক গুহা আবিষ্কার হয়েছে। তাছাড়া আছে অনেক জলপ্রপাত। এছাড়া আছে রুট ব্রিজ।
যেগুলি এখন আস্তে আস্তে উঠে আসছে পর্যটন মানচিত্রে। এছাড়াও অনেক নতুন নতুন জায়গায় হোমস্টে হয়েছে। মেঘালয়ের গ্রামগুলিতে নদী পারাপার করবার জন্য এই ব্রিজ আদর্শ। অনেককাল আগে থেকেই এর ব্যবহার হয়ে আসছে, কিন্তু আমাদের মতো শহরের মানুষদের কাছে অজানা ছিল। ইউটিউব আর ট্র্যাভেল চ্যানেলের ভিডিওর জন্য মানুষ এর কথা জানতে পেরেছে, তাই আরও জনপ্রিয় হচ্ছে পর্যটকদের কাছে। পর্যটকরা এই লিভিং রুট ব্রিজ দেখতে মেঘালয়ে ছুটে আসছে, আমরাও সেই হিসেবে তাই। আমাদের গাড়ি এসে দাঁড়িয়ে পড়লো গাড়ির সারির পেছনে। অনেক গাড়ি লাইন দিয়ে দাঁড়িয়ে আছে। আসলে আমরা রুট ব্রিজের কাছে চলে এসেছি, তাই এই লাইন। আমাদের মনে হচ্ছে নেমে পড়তে হবে এখানে। এখন বেশ গরম গরম লাগছে। নেমেই পড়লাম সবাই, আর গাড়ি যাবে না। আমরা হেঁটে এসে পৌঁছালাম সামনে। অনেক গাড়ি পার্কিংয়ে দাঁড়িয়ে আছে এখানে। এবারে সামনে এগিয়ে গেলাম। কিছুটা হেঁটে আমাদের পৌঁছতে হবে শুনেছি। দেখা যাবে কতটা হাঁটতে হবে এবার। সবাই একসাথে এগিয়ে চললাম। পাথরের সিঁড়ি রয়েছে। ছোট একটা ট্রেকিং রুট শুনলাম। সিঁড়ি দিয়ে এগিয়ে চললাম। সবাই পাহাড়ি পথ দিয়ে এগিয়ে চলেছি। বাম দিকে বাঁশের ব্যারিকেড দেওয়া আছে। গাছগুলির মধ্যে দিয়ে এগিয়ে চললাম আমরা। বাম দিকে কিছু দোকানপাটও আছে। কিছু খাবার দাবার ফলও বিক্রি হচ্ছে। বসবার বেঞ্চও করা আছে দেখছি। অনেকেই ব্রিজ থেকে ফিরে আসছে। আমরা বেশ তাড়াতাড়ি চলে এসেছি এখানে। বন্ধুর পথ দিয়ে এগিয়ে চলেছি সবাই। এবারে বেশ কাছেই চলে এসেছি মনে হচ্ছে। একটু এগিয়েই ব্রিজের দেখা পেলাম। গাছেরই অংশ যেন মনে হচ্ছে ব্রিজটিকে। সত্যি নতুন একটা জিনিস দেখতে পেলাম। আমাদের পার পারসন 40 টাকা করে টিকিট কাটতে হয়েছে। আমরা এবার ব্রিজের ওপর এসে দাঁড়ালাম। গাছের লতা জড়িয়ে পেঁচিয়ে এই ব্রিজ তৈরি হয়েছে। ব্রিজের নিচে একটি খরস্রোতা নদী বয়ে চলেছে। বর্ষাকালে নদীতে জল আরও বেশি থাকে। আজকে পর্যটক বেশ ভালোই রয়েছে এখানে। নদীতে জল যখন বেশি হয়, স্থানীয় গ্রামগুলিতে যাতায়াতের জন্য এই ব্রিজগুলিই ভরসা। প্রচুর ভিডিও দেখেছি এই লিভিং রুট ব্রিজ নিয়ে। এটি রিওয়াই গ্রামে অবস্থিত। খাসি গ্রামগুলিতে এই ব্রিজ দেখা যায়।
কতদিন আগে ঠিক এই ব্রিজের চল শুরু হয়েছিল কেউ বলতে পারে না। এই রিওয়াই রুট ব্রিজকে ন্যাচারাল ওয়ান্ডার বলা যায়। মেঘালয়ের ইস্ট খাসি জেলায় অবস্থিত এটি। ভালো জুতো পরে আসতে হবে এখানে। আমরা এবার ব্রিজ থেকে নেমে খরস্রোতা নদীর কাছে এগিয়ে গেলাম। অনেকগুলি সিঁড়ি নেমে নিচে আসতে হচ্ছে। এখান থেকে ব্রিজটি বেশ দারুণ লাগছে। কিভাবে এটি তৈরি হয়েছে খানিকটা অনুমান করা যায়। নদীতে এখন জল নেমে গেছে, তাই সবুজ শ্যাওলা জমে গেছে। খরস্রোতা নদী হবার জন্য নদীবক্ষটি পুরো পাথুরে। সবাই পাথরের ওপর বসে আছে বা ফটো তুলছে। আবার বাম দিকে ব্রিজকে পেছনে রেখেও সবাই ফটো তুলছে। দারুণ লাগছে আমাদের সবার এখানে এসে। একটা নতুন অভিজ্ঞতা হলো এখানে এসে। এবার আমরা ফিরে চললাম। কিছুক্ষণের মধ্যে এসে পৌঁছালাম এশিয়ার সবচেয়ে পরিষ্কার গ্রাম মাও লিনলং গ্রামে। গ্রামের মুখে এসে দাঁড়িয়েছি আমরা। সামনে রাস্তার বাম দিকে একটি ঘর দেখছি। এখান থেকে আমাদের টিকিট কেটে নেওয়া হলো। একটা হোর্ডিংও দেওয়া আছে। প্রচুর পর্যটক আসে এখন এই গ্রাম দেখতে। আমরা ভেতরে প্রবেশ করলাম। রাস্তার ধারে সুন্দর করে গাছ লাগানো আছে। গাড়ি পার্কিংয়ে দাঁড়ালে আমরাও বাইরে নেমে পড়লাম। আমরা গ্রামের ভেতরে প্রবেশ করলাম। আমাদের আগে প্রচুর ট্যুরিস্ট চলে এসেছে এখানে। আমাদের আসতে একটু দেরি হয়ে গেছে। রাস্তার ধার দিয়ে সব গাছ লাগানো। সত্যি অন্যরকম লাগছে এই গ্রামটি। আমরা যে রকমের গ্রাম দেখে অভ্যস্ত সেই হিসেবে একটু অন্য রকমের এই গ্রাম। মাও লিনলং তার পরিষ্কার পরিচ্ছন্নতার জন্য পরিচিত। একটি সম্প্রদায়ের উদ্যোগে গ্রাম পরিষ্কারে সকল বাসিন্দার অংশগ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে। ধূমপান ও পলিথিন ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে। অন্যদিকে বৃষ্টির জল সংগ্রহকে উৎসাহিত করা হয়েছে। এই গ্রামটি শিলং থেকে 90 কিলোমিটার দূরে অবস্থিত। 2019 খ্রিস্টাব্দে এই গ্রামের জনসংখ্যা ছিল 900 জন। এখানে শিক্ষার হার 90%। মূল জীবিকা চাষবাস। গরমে পাইনাপেলসের চাষ হয়। এবারে আমরা একটি বাঁশের ওয়াচ টাওয়ারের কাছে এসে পৌঁছালাম। গ্রামের মানুষরাই এটি তৈরি করেছে। টিকিট কেটে অনেকেই এর ওপরে উঠছে। গাছের ওপর বেশ ভালোভাবে তৈরি করা হয়েছে। ট্রি হাউস টাইপের বলা যায়। এই গ্রামে অনেক হোমস্টেও রয়েছে। আমরা নিজেদের মতো করে এক্সপ্লোর করছি এই গ্রামটি। এবারে আমরা চার্চ অফ এপিফানির সামনে এসে পৌঁছালাম। এই চার্চটি 1902 খ্রিস্টাব্দে তৈরি হয়েছিল। গ্রামের 3টি চার্চের মধ্যে এটি মুখ্য। ক্রিসমাস ইভের জন্য খুব সুন্দরভাবে সাজানো হয়েছে এই চার্চটি। এই সময় চার্চটি বন্ধ আছে। বেশ ভালো লাগলো আমাদের। এবারে আমরা গ্রামের একটি রেস্টুরেন্ট থেকে খাসি খাবার দিয়ে লাঞ্চ করে নিলাম। এবার আমরা বেরিয়ে পড়লাম ডাউকির উদ্দেশ্যে। ডাউকির গল্প পরবর্তী পর্বে আসবে। এই পর্ব তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। টাটা।